তো তাহলে আজকে এই ডেটা যে এই ডেটা হলো স্পেসেস এর ডেটা, কার্ড সেল ডেটা। এই ডেটাটা ওপেন করেছি কারণ এখানে যথেষ্ট ডেটা আছে, আমাদের ডেটা নিয়ে চিন্তা করতে হবে না, এন্ট্রি করারও সময় বাঁচবে। তো প্রথমে এই ডেটাটা নিয়ে একটু বুঝে নেই ডেটাটা কি। ডেটার মধ্যে আমি যদি এখানে কার্ড নাম্বার আছে, সম্ভবত কাস্টমার আইডি। তো প্রত্যেকটা কাস্টমার দেখেন এই আইডি আর এই আইডি সেম 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 সেম। এই কাস্টমার তার ডেট অফ বার্থ সেম কারণ একই কাস্টমার, তার জেন্ডার সেম, মেল ফিমেল। আচ্ছা, তার মাস্টার কার্ড, সে মাস্টার কার্ড ইউজ করে, কখনো কখনো মাস্টার কার্ড ইউজ নাও করতে পারে, তাই তো সে মেইনলি মাস্টার কার্ড ইউজ করে। সে এই তারিখে অনেকগুলি কেনাকাটা করছে মনে হচ্ছে। কার্ড, ও এটা হলো কার্ড ইস্যু করার ডেট। এটা হলো কোন মাসে সে কিনতে আসছিল, ওই মাসে মোটামুটি সে অনেক, জানুয়ারি মাসে সে অনেকগুলি কেনাকাটা করছে। 1 2 3 4 5 6 7 8 9 10, আবার ফেব্রুয়ারি মাসে করছে। আচ্ছা, এই কোন সালে? 2007 সালে। ও 2007 সালের জানুয়ারি মাসে এগুলি, আর এই জানুয়ারি গুলি হচ্ছে 2008 সালের জানুয়ারি। আচ্ছা আচ্ছা, 2007 সালের জানুয়ারি মাসে যে সে কেনাকাটা করলো, সে কি কি কেনাকাটা করলো? সে গ্রোসারি কিনছে, যেদিন গ্রোসারি কিনছে সেদিন 2টা গ্রোসারি কিনছে, সেগুলি লিস্টেড নাই। সেই গ্রোসারি বাবদ সে 167 টাকা খরচ করেছে। সে ওই জানুয়ারি মাসে, 2007 সালের জানুয়ারি মাসে আরেকদিন গেছে রিটেল কোনো কেউ কেনাকাটা করছে 9টা আইটেম। কি আইটেম সেটা এখানে বলা নাই। সে মোটামুটি এত টাকার বাজার করছে। সে জানুয়ারি মাসের আবার এন্টারটেইনমেন্ট হিসাবে সে কিছু একটা কিনছে, একটা আইটেম কিনছে, এত টাকা। ট্রাভেল টিকিট কাটছে সম্ভবত, সে টিকিট কাটা বাবদ এত টাকা খরচ করছে। সে অন্যান্য বাবদ এত টাকা খরচ করছে। এগুলি হচ্ছে 2007 সালের হিসাব। 2008 সালে আবার আরেকটা। তো এক একজন কাস্টমারের অনেকগুলি অনেকগুলি বার সে কি করেছে, দোকানে গিয়ে বিভিন্ন কেনাকাটা করছে, সে রেকর্ডগুলি আছে। আইটেমগুলির নাম নাই, কিন্তু কয়টা আইটেম কিনছে একবারে সেটা সংখ্যাটা আছে। তা আমরা দেখি এরকম কয়জন কাস্টমারের ডাটা আছে এখানে। এখানে আমরা ফ্রিকোয়েন্সি অফ কাস্টমার আইডি দিলে আমরা দেখতে পাবো, হ্যাঁ, কাস্টমার আইডি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা কাস্টমারের 120টা ডেটা আছে, প্রত্যেকটা কাস্টমার। এই জন্যই আমি এখানে দেখতে পেলাম যে এই কাস্টমারের 120টা আছে। আমরা একটু নিচে যাইতে দেখি। এই যে এই পর্যন্ত 120টা ডেটা আছে প্রথম কাস্টমার। এইরকম আমার কতজন কাস্টমার আছে? অনেক 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 কাস্টমার আছে। মোট ডেটার সংখ্যা হচ্ছে, প্রত্যেকটা কাস্টমার 120টা ডেটা আছে। 120 বার সে দোকানে গেছে, প্রতিবারই কিন্তু অনেকগুলি আইটেম কিনছে। তো মোট 26,280টা ডেটা আছে। তো এখন আমরা একটু দেখি, আমরা দেখতে পারি যে টোটাল কাস্টমারের মধ্যে কতজন মেল কতজন ফিমেল, এটা আমরা দেখতে পারতাম ইচ্ছা করলে। আচ্ছা, দেখবো একটু পরে। হ্যাঁ, কিভাবে? কারণ একই কাস্টমার 120 বার ডেটা আছে, তাহলে এই কাস্টমারের মেল ফিমেল 120 বার আছে। মেলটা ঠিক এই কাস্টমারেরই মাস্টার কার্ডের যে নাম, এটাও 120 বার আছে, রিপিটেশন আর কি, কার্ড ইস্যু ডেট। কিন্তু আমাদের দরকার হচ্ছে এইটা, সে একবারে কয়টা আইটেম কিনছে এবং মোট কত টাকার আইটেম কিনলো ওই একই মানে। আচ্ছা, আপনারা কি বলেন, আমি যদি এই জিনিসটা বের করতে চাই, এই ডেটার মধ্যে প্রতিজন কাস্টমার মোট কত টাকার কেনাকাটা করছে, তাহলে কি করব? একজন কাস্টমারের কিন্তু 120টা ডেটা আছে। তো
আমি যদি চাই 120 বারের মোট যোগফল কত, সেটা তাইলে প্রত্যেক কাস্টমারের 120 বারের মোট যোগফল কত বের করতে চাই, তাহলে কি করব? কম্পিউট ভেরিয়েবল দিয়ে করা যাবে কি? না, আবার বুঝে রাখেন, এখানে প্রতিটি কাস্টমারে 120টা ডেটা আছে, এই পরপর পরপর পর, আবার আরেকজন কাস্টমারে 120টা ডেটা আছে। আমি চাই এই যে প্রথম কাস্টমারটা, যে তার 120টা ডাটা, এটা হলো খরচ, এই মোট খরচ কত, স্পেন্ড, এটা হলো স্পেন্ড, মোট খরচ কত, স্পেন্ড করলো কত টাকা, এটা কিভাবে বের করবো? এনিবডি? এনিওয়ান? স্যার এটা একজনের জন্য নাকি সবার জন্য আলাদা আলাদা? একজনের, সবার জন্য বের হবে যে এই কাস্টমার মোট এত টাকার কিনছে, 120টা যোগ করবে, আরেকজন কাস্টমার মোট এত টাকার কিনছে, 120টা যোগ করবে। কারণ প্রতিজন কাস্টমারের 120 বার রেকর্ড আছে। আমি দেখতে পাইছেন এটা? একটু আগে যে দেখাইলাম, মাহফুজ, নিখিল চন্দ্র তো ফেল করলো, আসিফ কি ফেল করছে? সামিয়া? বুঝতেছি না আসলে। আচ্ছা, আপনাদেরকে আমি পড়াইছি অ্যাগ্রিগেট, অ্যাগ্রিগেট। এই অ্যাগ্রিগেট করে আমি প্রত্যেকটা কাস্টমারের মোট স্পেন্ডটা বের করে ফেলতে পারি। সেখানে কাস্টমার আইডি দিব, আমি অনুসারে যোগ করতে পারবো, এই কাস্টমার আইডি অনুসারে। আমি একটু করি কাজটা, হ্যাঁ। ট্রান্সফর্ম ডেটা অ্যাগ্রিগেট, এখানে আমি একটু রিসেট করি, কাস্টমার আইডি, আর এখানে দিব অ্যামাউন্ট স্পেন্ড, আর এখানে মিন আছে, মিনটাকে চেঞ্জ করে আমি মোট দিব, মোট সাম। ঠিক আছে, কন্টিনিউ। আমি যদি বলি যে এই অ্যাক্টিভ ভেরিয়েবলটা অ্যাড অ্যাগ্রিগেট ভেরিয়েবল, এই ভেরিয়েবলটার নাম হলো অ্যাগ্রিগেট ভেরিয়েবল। অ্যাগ্রিগেট ভেরিয়েবল টু অ্যাক্টিভ ডাটা সেট, না, আমি বলবো ক্রিয়েট এ নিউ ডাটা সেট। কি নাম দিব? আমি নাম দিব টেস্ট, হ্যাঁ, টেস্ট ডেটা। হ্যাঁ, তো নাম দিয়ে ওকে করি, তাইলে আমার বেরোবে, হয়ে গেছে কাজটা, এই যে এই ফাইলের মধ্যে দেখছেন কোন কাস্টমার মোট কত টাকার কিনলো। এখানে মোট যতজন কাস্টমার ততটা নাম আছে, ততটা ডেটা হয়ে গেছে ওখানে। এখানে মোট 229টা, 19টা কাস্টমার আমার ছিল। 6,000 না 62,000? 26,000। এখন প্রত্যেকটা কাস্টমারের মোট 120টার যোগফল কত সেটা বের হয়ে গেছে। এটা কি পড়াইছিলাম আমি? জি স্যার, পড়াইছিলেন। ডেটাকে ছোট করে ফেললাম। আচ্ছা, আমরা শুধু স্পেন্ড, খরচের যোগফল আনলাম কেন? আমরা তো আরেকটা আনতে পারতাম, জেন্ডারের, না, তার জেন্ডারটাও নিয়ে আসতে পারতাম। তো একটা কাজ করুন, তার জেন্ডারটাও নিয়ে আসতে, সাথে সাথে, হ্যাঁ দেখেন এদিকে ডেটা ছোট করা, যে এই যে স্যার অ্যাগ্রিগেট করা, ছোট করে লাভটা কি স্যার? লাভটা হলো ওই ডাটা দিয়ে তো অ্যানালাইসিস আপনি করতে পারতেন না, এখন আপনি খুব সহজে বলতে পারতেছেন কোন কাস্টমার মোট কত টাকা খরচ করছে। এটা যদি বের করতে চান তাহলে কিভাবে বের করতেন আপনি? আমাদের মানে এদিকে এক মানে যে 500 কি বলতেছে 2600 জন থেকে তো এমনও ছিল যারা মানে একবারে ফার্স্ট ফার্স্ট আসছে, তাদেরকে তো তাহলে স্যার আমি একবারে মানে বাদ করলাম। আমার মেইন ডেটা শুনে নেন, মেইন ডাটা ছিল 26,000। প্রত্যেক কাস্টমারের একাধিক বার রেকর্ড ছিল, কারণ সে একাধিকবার দোকানে গেছে। এখন আপনাকে যদি কেউ বলে যে ইন্ডিভিজুয়াল কাস্টমার ওয়াইজ মোট খরচ কত বের করেন,
তাইলে আপনাকে এই কাজটা করতে হবে। অবশ্যই হ্যাঁ, জি স্যার। এই কাজটা যদি করতে চান আপনি আউটপুট হিসেবে টেবিল করেও করতে পারতেন, কিন্তু এখন আমার সুবিধা হয়েছে এটা আরেকটা ডেটা, এটার উপর আমি আরেকটা কাজ করতে, ও বুঝছি। এটা একটা আমি ডেটা হয়ে দুটোই গেল। ওই ফাইলটা তো আমার আছেই, এই যে ওই ফাইলটা। এখন দেখেন মানে মানে আমরা তাহলে নতুন যে ডাটাবেসটা তৈরি করছি সেখানে একই কাস্টমার যতবার কি করছে ওগুলো সবগুলো যোগ করছি, তাই তো স্যার? এক্স্যাক্টলি, ঠিক আছে। এবার আসেন, এই জগৎ করতে পারতাম আমরা আইটেম, সে 120 বারে মোট কয়টা আইটেম কিনছে, জি স্যার। তাহলে আইটেমের যোগফল আমরা নিতে পারতাম। জি আবার প্রত্যেকটা কাস্টমারের জেন্ডার কি সেটাও নিতে পারতাম, চলো সেটা নেই। জি আবার এটা ওপেন ডাটা বন্ধ করে দিই, নো। আচ্ছা, আবার অ্যানালাইজ, ডেটা অ্যাগ্রিগেট, সামিয়া, এগুলি কিন্তু ডেটা মাইনিং এ খুব, ডেটা প্রিপারেশনে খুব কাজে লাগে। তো ওই দিনও আমি বলছিলাম যে অ্যাগ্রিগেটটা খুব কাজের, খুব কাজের। আচ্ছা, এখন আমি এখানে জেন্ডারটাকেও দিয়ে দিই। তো জেন্ডার তো হচ্ছে মেল ফিমেল, এটা তো মিন হয় না, এটা হবে ফার্স্ট, যেটা প্রথম পায় সেটাই জেন্ডার। ওকে, আচ্ছা, আমরা নাম্বার অফ আইটেম এখানে মিন না দিয়ে যোগফল দিয়ে দিই, যোগফল সাম। আচ্ছা, এখানে টাইপ অফ কার্ড নিয়ে আসি, টাইপ অফ কার্ডকে একটু উপরে আনি। টাইপ অফ কার্ড, ওই টাইপ অফ কার্ড, টাইপ অফ কার্ডের তো মিন হয় না, এটা হলো ফার্স্ট, প্রথম যেটা পায় সেটা। একজন লোকের অনেকগুলি কার্ড থাকতে পারে, সে প্রথম যেটা দিয়ে বাজার করছে সেটাই আমরা রেকর্ডে নেই। ওকে, সব যোগ করে ফেলবে, মনে করি প্রথমটাই তার কার্ড। আচ্ছা, যাক, এতটুকুই থাকুক। ওকে, এখন যদি আমি ওকে দেই, তাহলে দেখেন কাস্টমার আইডি পাওয়া গেল, তার স্পেন্ড কত সেটা পাওয়া গেল, তার জেন্ডার কি সেটাও পাওয়া গেল, তার টাইপ অফ কার্ড কি সেটাও পাওয়া গেল, আইটেম মোট কটা আইটেম কিনছে পর্যন্ত ছোট বড় মিলে সেটাও পাওয়া গেল। ডেটা ছোট হয়ে গেল। হ্যাঁ, আমি এই কাজ, আমরা কিন্তু এই 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 নতুন ডাটা থেকে কিন্তু স্যার বলতে পারি যে ওই কোম্পানির বা ওই এই কয়জনই মানে যে কি বলবো এটাকে, এই কাস্টমার কয়জনই ছিল, হলো ওই কোম্পানির রেগুলার কাস্টমার। এক্স্যাক্টলি, ঠিক আছে। এখন আসেন আমি একটু এই ডেটা ফাইলটাকে দিয়ে কিছু অ্যানালাইসিস করব, আজকের দিনের পড়া। আমার কাছে মনে হচ্ছে একটু আজকের দিনে পড়ায় আসি। এই যে স্পেন্ড করে, এই যে 125টা কাস্টমার, 219টা কাস্টমার, এই যে খরচ করে, খরচটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। এটা আমরা এই কিভাবে দেখছিলাম মনে আছে? আমি একটু আগের হিসেবে যাই, ডেসক্রিপ্ট এক্সপ্লোরে গেছিলাম সম্ভবত। এক্সপ্লোরে গিয়ে এই খরচটাকে দিয়ে প্লটে গিয়ে নর্মালিটি প্লট টেস্ট করছিলাম। কন্টিনিউ। ওকে, আমরা
এই যে আউটপুট, এই আউটপুটটাকে আমরা দেখে আমরা এমনকি একটা গ্রাফও তৈরি হয়েছে। এই গ্রাফে দেখা যাচ্ছে যে ডেটাটা একদম লাইনের উপরেই মোটামুটি আছে, একটু বিচ্যুতি জায়গায় জায়গায় আছে। লাইনের উপরে থাকাতে আমরা বলতে পারি ডেটাটা আসলে নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, ফিট করবে। এমনকি এটার একটা টেস্টও আছে, কোলমোগরভ স্মিরনভ টেস্ট, ওই দিনও দেখাইছিলাম। বলছিলাম এগুলি নন প্যারামেট্রিক টেস্ট অথবা শাপিরো উইল টেস্ট, নন প্যারামেট্রিক টেস্ট। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সিগ ভ্যালু 0.06 এবং অথবা শাফিরো টেস্টেও দেখতে পাচ্ছি সিগ ভ্যালু 0.09। বোথ টেস্টেই সিগনিফিক্যান্ট ভ্যালু মানে পি ভ্যালু 0.05 এর চেয়ে ছোট, যদিও এটা একটু বড়, এটা ছোট। তাইলে আমরা বলতে পারি কি স্পেন্ট যে ডেটাটা, এই ডেটাটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, অন্তত শাপিরো অনুযায়ী ফলো করে। কোলমোগরভ স্মিরনভ টেস্ট অনুযায়ী ফলো করে না, এগুলি নন প্যারামেট্রিক টেস্ট। তার একটা কথা ছিল, যেটা হলো নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করলে কি লাভ আর না করলে কি লাভ, মানে না করলে কি অসুবিধা। কে প্রশ্ন করছেন এটা? নাম কি? আমি আসিফ। সামিয়া বলো তো, পড়তেছে মনে হয় সামিয়া এগুলো। আমি অবশ্য স্যার এই টপিক গুলো বোঝার জন্য কয়েকটা টিউটোরিয়াল একটু দেখবো চিন্তা করছি, তো সব দিকে শেষ করতে পারিনি আর কি। সামিয়া কি লাইনে আছো? কি ব্যাপার, লাইনে তো ছিল কিন্তু কোথায়? এনিওয়ে, অনেকে দেখি তো দেখি। স্যার আছি, হ্যাঁ স্যার বলো, আছি, কিন্তু আমার স্যার মিউট হয়ে গেছিল তো, হচ্ছিল না। এখন বলো। ও প্রশ্ন জি করছে স্যার। যে নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে কিনা, এটা দেখে আমার লাভ কি? স্যার বুঝি নাই স্যার, আরেকবার। হ্যালো। আমি তো টেস্ট আমি করলাম বলতে যে চাচ্ছি যে পেনটা, আমার ডাটাটা যদি হ্যাঁ বলো। নরমাল ফলো করে তাইলে সেটাতে আমার লাভ কি, আর যদি ফলো না করে তাইলে বা কি অসুবিধা? আচ্ছা আচ্ছা স্যার, এইটাতে হচ্ছে আমার যেটা মনে হয় যে যদি হচ্ছে আম, মানে নর্মাল পারপাসটা কি আসলে নর্মাল ডিস্ট্রিবিউশনের, এটা কি আপনি জানেন? হ্যালো। নরমাল ডিস্ট্রিবিউশনটা আমি বুঝি যে নরমাল ডিস্ট্রিবিউশনটা কি এবং জিনিসটা কি, বাট এটার পারপাস কি সেটা আমি আসলে ওইটা বলতেছি না, বা ওইটা জানি না হয়তো বা অ্যাকুরেটলি। আচ্ছা ঠিক মানে আছে, স্যার ঠিক আছে, আর সময় নষ্ট ডিস্ট্রিবিউশন করবো। হ্যাঁ বলো, তুমি যদি অল্প কথায় বলে দিতে পারো তাহলে বলো, নতুবা আমি বলে দিই। জি স্যার, এটা হচ্ছে অল্প কথায় বলতে গেলে এক্সপেকটেশন বা হচ্ছে মিনটা বের করা আর কি, যদি একদম আপনি শর্টকাটে বলতে চাই, মানে মিন ভ্যালুটা বের করা। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি এবার। হ্যাঁ, জি স্যার। আসলে ডেটা নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদেরকে ডেটার উপর অনেক অবজারভেশন চালাইতে হয়, অনেক পর্যবেক্ষণ করতে হয়। তো প্রথম পর্যবেক্ষণ করতে হয় এই ডেটাটা কি ধরনের ট্রেন্ড আছে। আমি আপনাদেরকে, আজকের ক্লাসটা হয়তো বা লম্বা হয়ে যাবে, আমি আপনাদেরকে এই স্প্যানটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে একটু আগে দেখিয়ে ফেলছি। প্রশ্ন এসে গেছে লাভ কি আমাদের জেনে। আমি এখন এই ডেটার একটা কার্ভ বানাবো। অ্যানালাইজ ফ্রিকোয়েন্সি স্প্যান্ড, ফ্রিকোয়েন্সি মোড অফ করে দিলাম একটু, আর এটা প্লট হিসেবে আমি হিস্টোগ্রাম নিয়ে একটা শো নরমাল কার্ভ দেখাই করলাম। ওকে, এবার ওকে দিই। আপনারা দেখেন আমি একটা নরমাল কার্ভ তৈরি করেছি, এটা দিয়ে স্প্যান্ডের নরমাল কার্ভ। আমার কাছে মনে হচ্ছে মোর অর লেস নরমাল কার্ভের সাথে ফিট করছে ভালো, একটু অত ভালো না, তবে মোটামুটি একটা ট্রেন্ড আছে।
ফিট করার সম্ভাবনা আছে, প্রবণতা আছে। তো এখন আমি যদি জানি ডেটাটা নরমাল, নরমালের লাভ কি? লাভ হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন যদি ফলো করে তাহলে আমরা জানি যে এটার মাঝামাঝি জায়গায় মিন থাকে আর দুই পাশে একই স্লোপ অনুযায়ী যায়, অর্থাৎ যতজন লোক বেশি স্পেন্ড করে ঠিক প্রায় সমপরিমাণ লোক ওইরকম কম স্পেন্ড করে, এবং জি স্যার, মাঝামাঝি জায়গায় বেশি লোক স্পেন্ড করে। জি মানে স্যার ডাটাটা সেন্ট্রাল টেন্ডেন্সি আছে। সেন্ট্রাল টেন্ডেন্সি আছে এবং দুই পাশে সিমেট্রিক ওয়েতে আছে। তো এবার আমি আপনাদেরকে আরেকটু বাড়তি ইনফরমেশন দেই, সেটা হলো আমরা স্যার একটু বলো। আর এটাকে একটা এক্সাম্পল দেওয়া যায় যে মানে আমাদের যদি পৃথিবীতে ধরা হয় যে 7 ফুট থেকে 8 ফুটের মানুষ খুব কম, তাদের মানে তাদের লিমিটটা খুব কম, কিন্তু যদি আমরা ধরি যে 4 থেকে 5 ফুট এটা হচ্ছে আছে এবং হচ্ছে 5 থেকে 6 ফুট এটাও অনেক আছে, কিন্তু মাঝামাঝি যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সেটার মানুষ খুব অল্প, এই কারণে পিক পয়েন্টটা কিন্তু মানে বেশি বেশি অবস্থান নাই। তো নরমালের এই বৈশিষ্ট্যটা, কিন্তু জি আরো কি কারণে আমরা নরমালের আশায় বসে থাকি? কারণ হচ্ছে যে ডেটার মধ্যে আমরা এতদিন আমরা টেস্ট করছিলাম, টি টেস্ট, জেড টেস্ট, মনে আছে গত ক্লাসে অথবা তার আগের ক্লাসে? এই জি স্যার। টি টেস্ট করার অন্যতম প্রধান শর্ত হচ্ছে ভাই টি টেস্ট করেন, ভালো কথা, ডেটা কিন্তু নরমাল হইতে হবে। দেখেন আমি এই স্প্যানটা মেল এবং ফিমেলের মধ্যে পার্থক্য আছে কিনা এটা টেস্ট করি, টি টেস্ট। Compare means independent sample t test, span আর জেন্ডার। জেন্ডারের ভ্যালু সম্ভবত 1 2, দেখি না 1 2 ই তো হবে, একটু চেক করে আসি এটা কমান্ড দেয়া ঠিক না। জিরো ওয়ান তাহলে কমান্ড দেয় আবার অ্যানালাইজ compare means independent sample t test, span, gender আর 0 1। হ্যাঁ, দেখছি যে ভালো হয়েছে, আমি তো 1 2 দিয়ে দিতাম, 0 এবং 1। এবং আমরা যে রেজাল্ট পাবো সেই রেজাল্টে দেখতে পাচ্ছি যেহেতু এটা 0.05 এর চেয়ে বড়, কাজে উপরের লাইনটা দেখবো, ছোট হলে নিচের লাইন দেখতাম। উপরের লাইনে দেখতে পাচ্ছি সিক ভ্যালু 0.8, এর অর্থ হচ্ছে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। তার মানে মেল এবং ফিমেলের মধ্যে স্পেন্ডিং মানে খরচের কোনো পার্থক্য নাই, অর্থাৎ মেল এবং ফিমেল সমান খরচের দিক দিয়ে। এই যে টেস্টটা করলাম, এই টেস্ট হচ্ছে টি ডিস্ট্রিবিউশনে ফলো করে করছে অথবা জেড ডিস্ট্রিবিউশন ফলো করে করছে। এই টেস্টের অন্যতম শর্ত হচ্ছে ডেটাটা নরমাল হইতে হবে। অনেকে আমরা করি কি এই টেস্টটা চট করে ফেলি, কিন্তু ডেটা নরমাল কিনা এটা টেস্ট করি না। কাজে এই টেস্ট করার আগে ডেটা নরমাল কিনা সেটা টেস্ট করে আসতে হবে। তাইলে এখন আসিফ আপনার একটা প্রশ্নের উত্তর হইল ডেটা নরমাল হইলে আমার লাভ কি? লাভ হচ্ছে আপনি যে প্যারামেট্রিককে টেস্ট করবেন এই টেস্ট ডেটা নরমাল হইতে হবে। এখন আগে তো তাইলে ডেটা নরমাল কিনা এটা টেস্ট করে আসতে হবে। এই যে আমি টেস্ট করে আসছি, এই যে ডেটা নরমাল কিনা সাপির ও কলম গরম অনুযায়ী নাল হাইপোথিসিস রিজেক্টেড, ডেটা নরমাল না। আর কলম গরম বলতেছে যে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, ডেটা নরমাল। কিন্তু দুইজনের মধ্যে মতভেদ আছে, এ নাল হাইপোথিসিস রিজেক্টেড, ডেটা নরমাল না। আর কলম গরম অনুযায়ী ডেটা নরমাল, নরমাল নাও বলা যায় কারণ এটা একটু প্রায় 0.05 এর কাছাকাছি। তো ডেটা নরমাল না, তাইলে আমাদের কি এই টেস্ট করা উচিত হয়েছে? আমরা গ্রাফ দেখে মনে হচ্ছে যে এই নরমাল, আবার মনে হচ্ছে না না একটু বিচ্যুতি আছে।
এই গ্রাফ দেখে মনে হয়েছে অনেকটাই নরমালের মতো লাগে। লাগে, হ্যাঁ। নরমাল আবার এই গ্রাফ দেখে মনে হয়েছে কি মোটামুটি তো লাইনের উপরেই আছে, হালকা একটু বিচ্যুতি আছে। যাই হোক, এই গ্রাফ আবার এই গ্রাফ মোটামুটি আমাদেরকে কনফিউশনে ফেলে দেয়। এমনকি কনফিউশনে তো কোলমোগরভ স্মিরনভকেও কনফিউশনে ফেলে দিছে। ওই এই যে এখানে কোলমোগরভ স্মিরনভ বলছে যে ডাটা মনে হয় নরমাল নরমাল, তবে একটু মার্জিনাল। শাপিরও বলতেছে না, রিজেক্টেড, ডাটা নরমাল না। ক্লিয়ার? তা আমরা কোনটাতে যাব? এজ এ রিসার্চার আপনি যদি খুব কনজারভেটিভ হন, আপনি বলবেন যে কে বলে নরমাল না, কে বলে নরমাল। কোলমোগরভ তো অনেক কষ্টে মষ্টে বলছে নরমাল, কিন্তু তাহলে আমার মনে হয় সেফটির জন্য আমি বলবো ডাটা নরমাল না। ঠিক আছে? এখন ডেটা নরমাল না হইলে তো টি টেস্ট করতে পারবেন না। আপনি কিভাবে টেস্ট করবেন মেল ফিমেল অনুযায়ী খরচের সমান কি সমান না? এই সব ক্ষেত্রে আমাদের কম্পারিজন করার জন্য নন প্যারামেট্রিক কম্পারিজন মেথড ইউজ করতে হয়। নন প্যারামেট্রিক পড়ার সময় আপনি সবসময় দেখবেন বলে যে প্যারামেট্রিক টেস্ট, যেটা টি টেস্ট, জেড টেস্ট, এফ টেস্ট, এগুলিকে বলা হয় প্যারামেট্রিক টেস্ট। প্যারামেট্রিক টেস্ট করার সময় অন্যতম প্রধান শর্ত থাকে ডেটা নরমাল হইতে হবে। সো ডেটা যদি নরমাল হয় তাইলে প্যারামেট্রিক টেস্ট করা যাবে, আর অন্যথায় ডেটা প্যারামেট্রিক টেস্ট করা যাবে না। তখন আমরা কি করব? আমরা তো পাগল হয়ে যাব, আমাদের তো কম্পারিজন করতেই হবে। তখনই আমরা নন প্যারামেট্রিক টেস্টের আশ্রয় নেই। আজকের লেসন হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট, কারণ নন প্যারামেট্রিক টেস্টের এমন ভাবে তৈরি হয়েছে যেখানে ডেটা নরমাল কিনা এরকম কোনো কন্ডিশনই নেই। তাইলে আজকে এই জন্যই আমরা নন প্যারামেট্রিক টেস্ট শিখবো। তাইলে আমরা কেন নন প্যারামেট্রিক শিখবো? আরো অনেকগুলি কারণ আছে, আমরা এই কারণ জানলাম। একটা, আন্ডারস্ট্যান্ডিং নন প্যারামেট্রিক টেস্ট, তার মানে এখানে কোনো ডিস্ট্রিবিউশন ফলো করে না, দরকার নাই, কিচ্ছু দরকার নাই। আমরা ডাটা যেই ভিতরে যেই ডিস্ট্রিবিউশনে থাকুক না কেন, নরমাল থাকুক আর সলিমুল্লাহ কলিমুল্লাহ থাকুক, আমার কোনো আপত্তি নেই। আমি নন প্যারামেট্রিক টেস্ট করব, আমার রেজাল্ট আসবে। এখন নন প্যারামেট্রিক টেস্ট করতে গেলেও আপনি কোলমোগরভ স্মিরনভ টেস্ট করতে পারেন, যেটা একটু আগে আমরা করে ফেলছি অলরেডি। এখানেও করতে পারি, আবার অসুবিধা নেই। চলেন আমরা স্প্যানটা নরমাল কিনা নন প্যারামেট্রিক ওয়েতে দেখি। হ্যাঁ, আবারও দেখি, যেটা আমরা ফ্রিকোয়েন্সি বের করার সময় বের করে ফেলছি। আবারও দেখি, অ্যানালাইজ নন প্যারামেট্রিক টেস্ট, ওয়ান স্যাম্পল, এখানে ফিল্ড, আমি একটু রিসেট করি, এখানে ইউজ, ওকে, স্পেন্ট এটাকে দেই, আর সেটিংসে গিয়ে কিছু দরকার নেই, সেটিংসে অবজেক্টিভ হচ্ছে ওকে টেস্ট কাস্টমাইজ অ্যানালাইসিস, দরকার নেই, ওকে এটাই থাকুক। আমি রান দেই, এই যে দেখেন আমার বের হয়ে গেল ডিস্ট্রিবিউশন অফ স্পেন্ড সাম, মানে খরচের মোট যোগফল is normal with mean 23,000 something and standard deviation এত। one sample কোলমোগরভ স্মিরনভ টেস্ট, রেজাল্ট পাওয়া গেছে 0.06 সিগ ভ্যালু। আগে কত পেয়েছিলাম? 0.06 এ ছিল 0.059, সরি এই যে 0.06, হ্যাঁ ঠিক আছে। এখানে সাপিরও করা হয় নাই, ওকে, কাস্টমাইজে গেলে সাপিরও করতে পারতাম আমরা। এখন বলছে নাল হাইপোথেসিস রিটেইন নাল হাইপোথেসিস, অর্থাৎ নাল হাইপোথেসিস আমি রাখলাম, এর অর্থ হচ্ছে ডেটা নরমাল। কোলমোগরভ স্মিরনভ বলতেছে ডেটা নরমাল।
আমরা একটু আগে তাই পেয়েছি। দেই শাপিরোর মতে কিরকম। এখানে একটু ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে এখানে গ্রাফ পাওয়া যাচ্ছে। এই গ্রাফটা মনে হয় আমি দেখছি একটু আগে, বানাইছি আমরা, ঠিক না? এই গ্রাফটা বানাইছি আমরা কিছুক্ষণ আগে। আর এখানে মোটামুটি আমাকে অন্যান্য স্ট্যাটিস্টিক্স দিচ্ছে। আমরা এটাকে কলমোগরভ স্পিনভ না দিয়ে শাপিরো দিতে পারি কিনা দেখি তো এখান থেকে। না, এখানে কোনো অপশন নাই। এখানে এটা কি, এটা ডিস্টার্ব করে গেল। কনজাম্পশন ফিল্ড, না কিছু নাই। এখানে আমি ওকে, তাইলে আমরা এটা ক্রস করি। আমরা শাপিরো মতে দেখবো, হ্যাঁ, ডেটা নরমাল কিনা দেখি তো। অ্যানালাইজ non-parametric one sample কাস্টমাইজ অ্যানালাইসিস। এখানে সেটিংসে গিয়ে শাপিরো সিলেক্ট করার কোনো সুযোগ আছে? টেস্ট অপশন, মিসিং ভ্যালু, চুজ কাস্টমাইজ টেস্ট, অবজার্ভ বাইনারি, অবজার্ভ প্রবাবিলিটি, কলমোগরভ উইলকক্সন সাইন টেস্ট। এটা দিয়ে আমরা দেখতে পারি না, এটা দিয়ে দেখবো না, এটা দেখি অবজার্ভ ডিস্ট্রিবিউশন এগেইনস্ট হাইপোথিসিস কলমোগরভ সিনভ, এটাই তো করছি। কাইস্কার সাইন টেস্ট করতে পারি আমরা। স্যার এটার উপর একটা অপশন দিলে কি অল্টারনেটিভটা দেখাবে কিনা কলমোগরফের? কোন জায়গায় এগুলি? না না, এই যে 3 নাম্বারটা স্যার। 3 নাম্বারটা না, অপশনের মধ্যে ডেটা কোড নরমাল কিনা ইয়া টেস্ট করতে চাই নাকি ইউনিফর্ম কিনা টেস্ট করতে চাই ওগুলি। হ্যাঁ, ওকে, এটা না। হ্যাঁ, তো এখানে ডেটা নরমাল টেস্ট না করে আমরা তো ডেটা অন্যগুলিও টেস্ট করতে পারি, ইউনিফর্ম কিনা, এক্সপোনেনশিয়াল কিনা, পয়সন কিনা টেস্ট করতে পারি। হ্যাঁ, তো সেগুলি অপশন আছে আমাদের এখানে। তো এত কিছু আলোচনা করা সম্ভব হবে না এক জীবনে মানে এক ক্লাসে। আমি এগুলি আলোচনার দিকে যাচ্ছি না। তো এখানে হাইপোথেসিস মেডিয়ান ধরি, আমি মেডিয়ান ধরি কত, 30,000 25,000। তো মেডিয়ান ধরে আমি অন্য টেস্ট করতে পারি, রান। তাহলে ওয়ান স্যাম্পল উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট, আমি মেডিয়ান 25,000 কিনা এটা টেস্ট করতে পারি। রিজেক্ট নাল হাইপোথিসিস বলতেছে না, মেডিয়ান 25,000 না, তার চেয়ে বেশি কম আছে। এটা হলো ওয়ান স্যাম্পল উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট। এই কাজটাই আমরা কিন্তু ইয়েতে করছিলাম, 25,000 দিয়ে প্যারামেট্রিক টেস্টে করছিলাম। অ্যানালাইজ, কম্পেয়ার মিনস, ওয়ান স্যাম্পল টি টেস্ট, এখানে স্প্যান্ড, আর এখানে 25,000 দিছিলাম। 25,000। হ্যাঁ, এখানে কি আসে প্যারামেট্রিকে, কি আসছে 0.06 মানে হচ্ছে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড এট 5% লেভেল। নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড মানে হচ্ছে কি গড় 25,000। আর উইলকক্সনে বলতেছে কি, উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট বলতেছে নাল হাইপোথিসিস রিজেক্টেড, মানে গড় 25,000 না। আপনি কোনটা নিবেন? বলেন আপনি কোনটা নেবেন? আবারও বলছি, নরমাল প্যারামেট্রিক টেস্ট আমাকে বলতেছে ডেটা নাল হাইপোথিসিস রিজেক্টেড, ডেটা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, ডেটা নরমাল। আর এখানে বলতেছে নাল হাইপোথিসিস রিজেক্টেড, ডেটা নরমাল না। আমার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আপনি কোন ডিসিশনটা নেবেন? না, এখানে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড মানে গড় 25,000 না, এখানে রিজেক্ট নাল হাইপোথিসিস রিজেক্টেড, গড় 25,000 না। আর এখানে বলতেছে প্যারামেট্রিক টেস্টে বলতেছে
গড় 25,000, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। কোনটা নিবেন? স্যার প্যারামেট্রিকটা নিলে ভালো হবে নাকি? কে বলতেছে, আসিফ না চন্দ্র? আমি স্যার আসিফ। আপনাদেরকে এতক্ষণ আমি বলছি যে প্যারামেট্রিক টেস্টের অন্যতম শর্ত হচ্ছে ডেটা নরমাল হইতে হবে। আরে বাবা, একটু এতক্ষণ আমরা দেখছি ডেটাই তো নরমাল না। স্যার সরি, এটা তো নরমাল। তাইলে আমাকে প্যারামেট্রিক টেস্ট, নন প্যারামেট্রিক টেস্টের তাই নিতে হবে। একদম নতুন নতুন তো, তাই একটু সময় লাগতেছে। হ্যাঁ, এতদিন আমাদের রিসার্চাররা দেখছি এরকম টি টেস্ট করেই কিন্তু খালাস হয়ে যাইতো। আমাদের কাছে যদি পেপার আসে আমরা বলি যে না, এটা আপনি ডাটা নরমাল কিনা এটাকে টেস্ট করছেন, এইরকম ডাটা ফাইল পেপার রিজেক্ট করে দিলে আর পাঠাই না, অন্য কোথাও দিয়ে পাবলিশ করে ফেলে। কারণ আমরা তো এগুলি ধরি, কিন্তু অথচ সেই শুধু নন প্যারামেট্রিক টেস্ট করলেই হয়ে যেত। ঠিক আছে, তো যাই হোক, আমরা বুঝতে পারলাম নন প্যারামেট্রিক টেস্ট আসলে কি, নন প্যারামেট্রিক টেস্ট কখন করতে হয়। আচ্ছা, এবার আসুন, আমি একটু এখন যেটা করছি উইলকক্সন ওয়ান স্যাম্পল উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট করলাম। এটা আমার লিস্টের মধ্যে ওয়ান স্যাম্পল উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট। এটাকে আমি একটু ওয়ান স্যাম্পল উইলকক্সন, কত বড় নাম রে, উইলকক্সন, উইলকক্সন সাইন্ড র্যাঙ্ক টেস্ট ফর কি, ফর নর্মালিটি টেস্ট নাকি এটা? ফর টেস্ট অফ মেন। আমরা এটা করলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের। আর এটা হয়ে গেল, এটা হয়ে গেল। ওকে, এখন আসেন টু স্যাম্পল ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল কিভাবে ইকুয়ালিটি টেস্ট করব কিভাবে। ওই একই কথা যে টু স্যাম্পল পাইতে হবে। টু স্যাম্পল তো আমাদের আছে, মেল ফিমেল অনুযায়ী খরচ সমান কিনা টেস্ট করব নন প্যারামেট্রিক ওয়েতে। প্যারামেট্রিক ওয়েতে আমরা টেস্ট করে দেখছি একটু আগে। প্যারামেট্রিক আমি এখান থেকে আউটপুট সব ডিলিট করে দেই। আমরা প্যারামেট্রিক ওয়েতে আগে করি মেল ফিমেল সমান কিনা খরচের, আগে প্যারামেট্রিক ওয়েতে করি কম্পেয়ার মিনস ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট স্প্যান্ড জেন্ডার। ওকে, আমরা একটু দেখে নেই আমাদের নাল হাইপোথিসিস পি ভ্যালু 0.05 এর চেয়ে বড় নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, দ্যাট ইজ মেল এবং ফিমেলের খরচের যে গড়, ওমা একই রকম, এই যে 23,400 আর 23,400, তো খরচের গড় সমান। ঠিক আছে, যেটুকু পার্থক্য দেখতেছি এগুলি স্যাম্পলিং এরর। তো প্যারামেট্রিক টেস্টে এটা পাইছি, কিন্তু একটা শর্ত যে ছিল, শর্তটা কি ছিল, মেল এবং ফিমেলের যে খরচের যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটার ডেটাটা নরমাল হইতে হবে। আমাদের তো ডেটাই নরমাল না, কাজেই আমরা এই নন প্যারামেট্রিক টেস্টের উপর বেস করা যাবে না। চলেন আমরা, সরি, প্যারামেট্রিক টেস্টের এই টেস্টের উপর বেস করা যাবে না, চলুন আমরা নন প্যারামেট্রিক টেস্ট করি, সেখানে তো কন্ডিশন নাই। তো এখন নন প্যারামেট্রিক টেস্ট করব। অ্যানালাইজ নন প্যারামেট্রিক ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। আগে ফিল্ডগুলি নিয়ে যাই, কাকে টেস্ট করব, স্প্যান্ড সামকে, গ্রুপ কি, জেন্ডার অনুযায়ী গ্রুপ করব। আর অবজেক্টিভ গেল, এখানে ইউজার ডিফারেন্স সেটিংসে যাই, আমরা
কি কি দুইটার টেস্ট করতে গেলে আমরা ম্যান হুইটনি করতে পারি, কলমোগরবও করতে পারি, এমনকি এটা না, হ্যাঁ, এই দুইটাই করতে পারি। চলেন আমরা এই দুইটা করি, রান দেই। রান দিলে আমরা ম্যান হুইটনি টেস্ট দিয়ে আমরা দেখলাম নাল হাইপোথিসিস সিক ভ্যালু অনেক বড়। নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড না রিজেক্টেড? এখানে এই যে এখানেও নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, এখানেও অ্যাকসেপ্টেড, এটাতেও সিক ভ্যালু অনেক বড় অন্য একজনের সূত্র মতে। কি? কলমোগরব স্মিরনভ টেস্ট আর এটা হচ্ছে ম্যান হুইটনি ইউ টেস্ট। দুই পদ্ধতিতেই নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, এমনকি প্যারামেট্রিক পদ্ধতিতেও নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। তাই আমরা প্যারামেট্রিক উল্লেখ করতে যাবো কেন? আমরা তো বলবোই যে প্যারামেট্রিক পারলাম না কারণ ডেটা নরমাল কিনা আমার সন্দেহ আছে। সো আমরা নন প্যারামেট্রিক টেস্টে গেলাম, সেখানেও দেখলাম যে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। নাল হাইপোথিসিস কি? মেল এবং ফিমেইলের খরচের গড় কি? খরচ গড় সমান। ইয়েস, সমান। চলো তো আমরা কার্ডের ভিন্নতা আছে। তো কার্ড, কোন কার্ডে খরচ বেশি হয় একটু দেখি তো। কারণ আমি কার্ড কোম্পানি, আমার একটু জানা দরকার কোন কার্ডে খরচ বেশি হয়। আমরা আগে প্যারামেট্রিক টেস্ট করি, অ্যানালাইজ, কম্পেয়ার মিনস, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। ও আগে কার্ডের কত ধরনের কার্ড আছে একটু দেখে আসি তো। অ্যানালাইজ, ফ্রিকোয়েন্সি, রিসেট কার্ড। কার্ড অনুযায়ী দেখি, ও মাই গড, অনেক ধরনের কার্ড আছে। এটা তো টু স্যাম্পল না, এটা হলো মাল্টি স্যাম্পল কার্ড, তো অনেক ধরনের আছে। তো এরকম অনেকগুলি ক্যাটাগরি হইলে প্যারামেট্রিক টেস্টে আমরা কোন টেস্ট করছি আপনাদের কি মনে আছে? মনে নাই? নিখিল চন্দ্র বলতো কোন টেস্ট করব প্যারামেট্রিক এটার জন্য? কোন কার্ডে বেশি খরচ হয়? এটা সমান কিনা কার্ড প্রত্যেকটা কার্ডে? দেখো আমেরিকান এক্সপ্রেস আছে 47 জনের, ভিসা কার্ড আছে 62 জনের, মাস্টার কার্ড আছে 71 জনের, ডিসকভার কার্ড আছে এত, অন্যান্য কার্ড আছে 15টা। এখন আমার জানা দরকার কার্ড অনুযায়ী খরচের মাত্রাটা কেমন, সমান কিনা। এটা কিভাবে টেস্ট করব প্যারামেট্রিকে? নিখিল কথা বলো, সুনীল মনে পড়তেছে না স্যার। অ্যানোভা করব এটা। তাইলে প্যারামেট্রিক টেস্টে এটা অ্যানোভা করি, অ্যানালাইজ, কম্পেয়ার মিনস, অ্যানোভা, ওয়ান ওয়ে অ্যানোভা। অ্যানোভা করে খরচটাকে এখানে দেই আর প্রাইমারি কার্ড এটাকে এখানে দিব। হ্যাঁ, তো এটা ওকে। তার মানে হচ্ছে যে সিক ভ্যালু কত? 0 0। তার মানে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড না স্যার, রিজেক্টেড। নাল হাইপোথিসিস রিজেক্টেড। তার মানে হচ্ছে যে কার্ড ভেদে খরচের ভিন্নতা আছে। আমরা একটু কার্ড ভেদে খরচের ভিন্নতা গড় দেখি তো একটু। অ্যানালাইজ, কম্পেয়ার মিনস, এখন যদি বলি কেমনে বের করব সেটা তো বিপদে পড়ে যাবে। মিনস এইটা আর কার্ড টাইপ দিবে এই জায়গায়। ওকে, দেখেন কার্ড ভেদে খরচের ভিন্নতা আছে। কি? আমেরিকান এক্সপ্রেসে 10,000 টাকা গড়, আর ভিসা কার্ডে 11,000 টাকা গড়, মাস্টার কার্ডে 10,000 টাকা, ডিসকভারে 7-8,000 টাকা, আদার্স কার্ডে হচ্ছে 10,000 টাকা। তা আমার প্রশ্ন হচ্ছে যে এই যে পার্থক্য, এটা কি আসলে পার্থক্য কিনা? ক্লিয়ার? এখন আমরা এটা প্যারামেট্রিক টেস্টে করলাম এবং আমরা দেখলাম এই সিক ভ্যালু 0.05 এর অনেক ছোট। তার মানে নাল হাইপোথিসিস রিজেক্টেড। দ্যাট ইজ কার্ড ভেদে খরচের ভিন্নতা আছে। ও এটাই না গড়, আমি ওইদিকে এই দিকে পড়লাম কেন? এই দিকে 28,000 টাকা, 26,000 টাকা, 24,000 টাকা, 15,000 টাকা, 15,000 টাকা। তো কার্ড ভেদে খরচের ভিন্নতা আছে। তো এটা এই যে এই ভিন্নতা স্যাম্পলিং এরর নয়, একদম স্ট্যাটিস্টিক্যালি প্রুভ। এই ভিন্নতা মানে ভিন্ন। সবচেয়ে বেশি খরচ হয় আমেরিকান এক্সপ্রেস কার্ডে।
তারপরে খরচ হয় মাস্টার কার্ডে, তারপরে খরচ হয় ভিসা কার্ডে, তারপর মাস্টার কার্ডে। দেখো এটা দেখে এই ডিসকভার কার্ড বুঝতে পারে এই মানুষের তো বেশি খরচ করে ওই কার্ডে। আর একজন দোকানদার সুপার স্টোর মালিক যদি দেখে এটা, তাহলে সে বুঝতে পারবে যে আমেরিকান এক্সপ্রেস কার্ডে বেশি খরচ করে মানুষ, তার মানে আমার আমেরিকান এক্সপ্রেস কার্ডের জন্য সার্ভিস সেবা ভালো করে রাখতে হবে, কারণ ওখানেই বেশি খরচ করে মানুষ। তো এখন আমরা এই কার্ড ভেদে ভিন্নতা আছে এটা দেখার জন্য টেস্ট করলাম, কি অ্যানোভা টেস্ট করলাম। অ্যানোভাতে 0.000, তার মানে হচ্ছে যে ডেটা কার্ড ভেদের গড় পার্থক্য আছে, কিন্তু শর্ত যে আছে ডেটা নর্মাল হইতে হবে। আমার তো ডেটা নর্মালই না, আমি এত মাতবরি করে লাভ কি? চলেন ডেটা নর্মাল না হলে তো নন প্যারামেট্রিক টেস্ট করে এই টেস্টটা করতে পারি। তো চলেন নন প্যারামেট্রিক টেস্ট করি। অ্যানালাইজ নন প্যারামেট্রিক ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। এই যে এখানে ম্যান উইথটি বাদ দিয়ে এই যে ক্রুস্কাল-ওয়ালিস, এটা না, হ্যাঁ ক্রুস্কাল-ওয়ালিস এটা এই যে ওয়ান ওয়ে অ্যানোভা, হ্যাঁ রান দিয়ে দেই। ক্রুস্কাল-ওয়ালিসে আমার পাওয়া গেল নাল হাইপোথিসিস, কি রিটেইন নাল হাইপোথিসিস, নাল, ও মাই গড, জেন্ডার হয়ে গেছে, তো ক্যাটাগরি অফ জেন্ডার অনুযায়ী না না না। অ্যানালাইজ কার্ড, হ্যাঁ সেটিংসে আছে তো ক্রুস্কাল-ওয়ালিস, ওকে রান। আমরা দেখতে পাচ্ছি রিজেক্ট নাল হাইপোথিসিস। অর্থ কি? অর্থ হচ্ছে কার্ড ভেদে পার্থক্য আছে। নন প্যারামেট্রিক টেস্টও এটাই পাইছিলাম, প্যারামেট্রিক টেস্টও আমরা এটাই পেয়েছিলাম। এই যে প্যারামেট্রিক টেস্টে আমরা এটাই পেয়েছিলাম, হ্যাঁ। আর প্যারামেট্রিক টেস্ট বা নন প্যারামেট্রিক টেস্ট করার আগে কি আমাদের সবসময় ডাটা নরমাল কিনা এটা চেক করে নিতে হবে না? অবশ্যই, এই জন্যই তো এটা শিখাচ্ছি আপনাদেরকে। কোথায় গেলে এগুলি শিখাবে না, কেউ বলবেই না। ওকে, তাহলে এখন প্যারামেট্রিক টেস্টও রিজেক্টেড পাইছি আর নন প্যারামেট্রিক টেস্টও রিজেক্টেড পাইছি, কিন্তু আমি উল্লেখ করবো নন প্যারামেট্রিক, কারণ আমার ডাটা তো নর্মাল না। ওকে, এখন আসেন নন প্যারামেট্রিক টেস্টে ডাবল ক্লিক করেন, এই রেজাল্টের মধ্যে ডাবল ক্লিক। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু গ্রাফ আছে, ডাবল ক্লিক না করলে গ্রাফ পাওয়া যায় না। এখানে কিছু বক্স প্লট আছে, এই বক্স প্লটে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই যে দেখেন এটা প্রায় সমান, এটাও সমান, কিন্তু এটা অনেক নিচে, এটা একটা অনেক নিচে, পার্থক্য আছে তাদের গড়ের মধ্যে, মিডিয়ানের মধ্যে এটা মিডিয়ান শো করতেছে। আচ্ছা, এখানে ক্রুস্কাল-ওয়ালিস দেখতে পাচ্ছি এই জায়গায় ইন্ডিপেন্ডেন্ট টেস্ট ভিউ। আচ্ছা, পেয়ার ওয়াইজ কম্পারিজন দেখি একটু তো। পেয়ার ওয়াইজ কম্পারিজনে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা গ্রাফ আছে, এই ডেটা টেবিল আছে, ডিসকভার টু আদার, ডিসকভার কার্ড এবং আদার কার্ডের মধ্যে সিক ভ্যালু 0.9, তার মানে ডিসকভার এবং আদার কার্ড প্রায় একই। ডিসকভার এবং মাস্টার কার্ডের মধ্যে সিক ভ্যালু 0, তার মানে তারা ভিন্ন আছে। ডিসকভার এবং ভিসা কার্ডের মধ্যে সিক ভ্যালু 0, তার মানে তাদের মধ্যে পার্থক্য আছে। ডিসকভার আর আমেরিকান সবার সাথে সবার। আচ্ছা, এখন দেখি তো মাস্টার কার্ড আর ভিসা কার্ডের কি 0.4, তার মানে তারা সমান। মানে প্রত্যেকটা কার্ডে কেমন পার্থক্য আছে কিনা সেটাও এখানে এই টেবিলে দেখা যাচ্ছে। এমনকি হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে এই জায়গায় এই যে কোনটার মধ্যে পার্থক্য আছে, কোনটার মধ্যে পার্থক্য নাই, সেটা এই টেবিল দিয়ে প্রকাশ পাচ্ছে, আর সেটা আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। আপনারা দেখেন এদের মধ্যে পার্থক্য, যেগুলি হলুদ সেগুলির মধ্যে পার্থক্য নাই, পার্থক্য আছে। আমরা দেখতে পাচ্ছি মাস্টার কার্ড আর আমেরিকান এক্সপ্রেসের মধ্যে পার্থক্য নাই, মাস্টার কার্ড এবং ভিসা কার্ডের মধ্যে পার্থক্য নাই, মাস্টার কার্ড এবং আদার্স কি হলো,
পার্থক্য থাকার কথা। মাস্টার কার্ড এবং আদার্স কি নিচে কি রেজাল্ট? এই যে মাস্টার কার্ড এবং আদার্স এর মধ্যে 0.007। ওকে, তাইলে এই জায়গায় আবার আপনারা যদি এই জায়গায় আমরা এইভাবে কার কার সাথে কার কার দেখতেছি সেগুলি আমরা পেয়ার ওয়াইজ কম্পারিজন কন্টিনিউয়াস ফিল্ড, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্প্যান্টের ফ্রিকোয়েন্সি কেমন, তারপর হচ্ছে ক্যাটাগরিক্যাল ইনফরমেশন যদি দেখি তাহলে মাস্টার কার্ডে কেমন গড়, ইয়াতে কেমন গড় এটা দেখতে পাচ্ছি। তারপরে কন্টিনিউয়াস ফিল্ড ইনফরমেশন এটা তো দেখলামই। তারপরে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট ভিউ এইভাবে দেখতে পাচ্ছি, এখান থেকে সিলেক্ট করা যায়। হ্যাঁ, ওকে, তাইলে এখানে মোটামুটি আমরা স্প্যান সাম সব টেস্টই আমরা করলাম যেটা নন প্যারামেট্রিকে করেছি। তাইলে এখন আমরা টু স্যাম্পল ইন্ডিপেন্ডেন্ট ম্যান উইথনি এটাও করলাম এবং এটাও করলাম, সবই আজকের করা শেষ।